আমার চেয়ে বয়সে ২ বছরের ছোট দেওরকে বিয়ে করার জন্য আমার মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি জানি বয়সে ছোট বলে আজকের দিনে খুব বেশি ছিছে কেউ করবে না। শুধু ভাবনার দেওর কেন, দেওর তো ভাইয়ের মতো। সত্যি কিছুদিন আগে আমিও তাই ভাবতাম, তবে অন্যভাবে ভাবতে বাধ্য করল চারপাশের মানুষ আর আমার শাশুড়ি মা। কীভাবে? তবে শ্বশুরবাড়ি আসার প্রথম দিক থেকেই বলি, শহরতলিতে মা, বাবা আর আমরা ৩ বোন থাকতাম। সবার বড় আমি। বাবা মানুষটা মোটেই ভালো নয়, বলা যায় আর্থিক অনটন মানুষটাকে মিথ্যেবাদী ও ছল চাতুরি করতে শিখিয়েছে। বাবা মুদি দোকানে কাজ করে। আমি নিজের চেষ্টায় মাধ্যমিকে 2nd ডিভিশনে পাশ করে সেলাইয়ের স্কুলে ভর্তি হই। একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে সেলাই নিয়েই ছিলাম। মোটামুটি আয়ও করতাম, তাও চলে যেত সংসারে। গায়ের রং কালো বলে বিয়ে হচ্ছিল না। আমার পরের বোন একটু বড় হয়ে উঠতেই আমাকে দেখতে এসে প্রায়শই তাকেই পছন্দ করে ছেলের বাড়ি থেকে। সব কিছু ঠিকঠাক থাকায় একবার বাবা বলে যাকে পছন্দ করবে তাকেই বিয়ে দেবে। এটা জানতে পেরে সে পাশের পাড়ার তার পছন্দের ছেলের সাথে পালিয়ে বিয়ে করে। এরপর থেকে বাবার ক্ষোভ যেন আরও প্রচণ্ড বেড়ে গেছে আমার ওপর। আমিও কেন ওর মতো কারোর গলায় ঝুলে পড়তে পারছি না বলে। হাসির কথা কি বলবো, আর একবার আমাকে দেখে বেড়ানোর সময় আমার জ্যাঠার মেয়েকে দেখে পছন্দ করে প্রায় বিনা খরচে বিয়ে করেছিল কৌশিক। এসব নাকি আমার জন্য হচ্ছে। বাবা তো আগে বলতো আমাকে নাকি হাসপাতাল থেকে পাল্টেই দিয়েছে। কত কটু কথা হজম করেছি। শেষের দিকে তো ছোট বোন বড় হয়ে উঠতে আবার আমাকে দেখতে এসে আমার থেকে বয়সে অনেক ছোট বোনকে পছন্দ করতে শুরু করলো। মায়ের ভীষণ চিন্তা, বোনের 18 বছর হয়ে যাচ্ছে, এবার ওরও যদি বিয়ে হয়ে যায় তবে আমার কি হবে। হঠাৎ এক সহৃদয় দুবাইয়ের চাকুরিরত গুণী ছেলে আমাকে দেখে অমত করেনি। চাহিদা বলতে বিয়েতে কিছু না করে রেজিস্ট্রি করে দিলেও চলবে, তবে দুবাইতে ব্যবসা করার জন্য 2 লাখ টাকা আর একটা বাইক চাই। বাবা দেখলাম হ্যাঁ বলে দিল। কোথা থেকে আসবে বলে আমি আর মা আপত্তি করায় প্রচণ্ড মারধর শুরু করলো মার ওপরে। চুপ করে গেলাম অশান্তির ভয়ে। ছেলের বাড়ি থেকে জানালো এই 2 মাসের মধ্যে বিয়ে দিতে হবে, না হলে তাদের অন্য সম্বন্ধ দেখতে হবে। কারণ 5 বছরের মধ্যে এত বেশি দিনের ছুটি পাবে না লাট সাহেব। বাবা যেন এই সুযোগটাই খুঁজছিল। বাবা বলল, এত তাড়াতাড়ি এতগুলো টাকা তো জোগাড় করা যাবে না, 1 বছরের সময় দিতে হবে। লাট সাহেবের যাওয়ার 22 দিন আগে আমাদের বিয়ে হলো। স্বামীর আদরে সোহাগে এই 22টা দিন আমার জীবনে 22 যুগের সুখ হয়ে দাঁড়ালো। আনন্দে ভাসতে থাকলাম। ভুলে গেলাম 1 বছর পরে যখন বাবা পণের টাকা বাইক দিতে পারবে না তখন আমার কি হবে। লাট সাহেব যাবার দিন আমার চোখে জল থামতেই চাইছে না দেখে বলেছিল, 2 দিনের ছুটি পেলেই তোমার কাছে ছুটে আসব। তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে। কথা রেখেছিল। 3 মাসের মাথায় 1 সপ্তাহ এসে থেকে গেছে। দেখতে দেখতে 1টা বছর হয়ে এলো। বিবাহবার্ষিকীর কয়েকদিন আগে থেকেই লাট সাহেব ফোনে শোনাতে শুরু করলো বিবাহবার্ষিকীতে ছুটি পাওয়া না পাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে, তবে বাবাকে বলো টাকাটা মায়ের কাছে দিয়ে দিতে, কারণ বছর 3 1 সপ্তাহের জন্যও ছুটি পাবে না সে। ব্যাস, আমার সুখের ঘোরে বিভোর হয়ে থাকা ছুটে গেল। আমি ভালো করেই জানি বাবা আমাকে ঘাট থেকে ঝেড়ে ফেলার জন্য 1 বছরের গল্প দিয়েছে। কোনো দিনই ওসব কিছুই দিতে পারবে না। লাট সাহেব ফোন করলে শুধুই বলে, বাবা কবে দেবে বলেছে। আমি দিয়ে দেবে বলে চুপ করে যাই। কেটে গেল 1 বছর 15 দিন। বন্ধুদের কাছে মুখ দেখাতে পারছে না বলে অভিযোগ শুরু হলো। আমি ভাবলাম 3 বছরের মধ্যে তো ছুটি পাবে না, যখন আসবে তখন হাতে পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেব। আমার দেওরও দুবাইতে একই কোম্পানিতে চাকরি করে। কিছুদিন পর থেকে লাট সাহেবের শুরু হলো ফোনের মধ্যেই অশান্তি। তারপর বাবা মা তুলে গালাগাল, সব সহ্য করছিলাম। তারপর থেকে আমাকে ফোন করে না। একা একা কেমন লাগছে, খাওয়া হলো কি না
সেসব সোহাগের কথা ফুরিয়ে গেছে। মাকে এখন ফোন করে আমাকে শায়েস্তা করার উপায় বলে। মা সংসারের সব কাজ আমার ওপর ছেড়ে দেয়। গরিবের মেয়ে, এইটুকু কষ্টে বাপের বাড়ি চলে যাব, তাই হয়? হঠাৎ একদিন আমার ফোন করে বলে, ভাই ছুটিতে যাচ্ছে 2 মাসের মধ্যে, তোর বাবাকে বলিস টাকার জোগাড় রাখতে। মাসখানেক এভাবে চলল। তারপর আরেকদিন ফোন করে বলল, ভাই ছুটি পাবে না, পরের মাসে আমিই আসছি। মাথায় আমার আকাশ ভেঙে পড়ল। মনকে শক্ত করলাম, যা হবে দেখা যাবে ভেবে। ছেলে ন্যায্য টাকা না পেয়ে মনক্ষুণ্ণ বলে শাশুড়ি মার ব্যবহারও পাল্টে গেছে। যথাসময়ে বাড়ি এলো। ঘরে ঢুকেই বাবার কাছ থেকে কবে টাকা আনবো তার খোঁজ। রণমূর্তি দেখে বুঝলাম বাবার মিথ্যে প্রতিশ্রুতি আমার জীবনে চরম দুর্গতি টেনে আনবে। প্রতিদিন অশান্তি, টাকা নিয়ে আসার প্রচণ্ড চাপ, শুরু হলো মারধর। সহ্য করতে না পেরে একদিন সত্যি সত্যি বাবার কাছে গেলাম। বাবা মুখের ওপর বলে দিল, বিয়ের পর তার আর কোনো দায়িত্ব নেই, টাকা যবে পারবে তবে দেবে। এখন সে ছোটটাকে পার করার তালে আছে। মা কিছু বলতে গেছিল, বাবা মারার উদ্যত হয়ে বলল, মুখ খুললেই বাড়ি থেকে বের করে দেব। মা তো সারা জীবন অনেক কষ্ট করেছে, তাই অশান্তি না বাড়িয়ে দিনের শেষে ফিরে এলাম খাঁচায়। বাবা টাকা দিতে পারবে না বলতেই কোমর থেকে বেল্ট খুলে ঝপাঝপ বাড়ি আমার শরীরে। কার কাছে নালিশ করব? যাওয়ার জায়গাও তো নেই। শুনলাম বাবা বিয়ের কথা বলতে এসে বলেছিল, ওই মুদি দোকানটা নাকি ওনার, দরকার হলে ওটা বিক্রি করেই টাকা দেবে। দিনের অত্যাচারের পর রাতে ওই ব্যথার শরীরে শুরু হয় মিলন নামক শারীরিক অত্যাচার। অত অত্যাচারেও কাজ হচ্ছে না দেখে ডিভোর্স দিয়ে তাড়ানোর চেষ্টা হতে লাগলো। দেওর ফোনে বোঝালো, ডিভোর্স দেওয়ার কারণ হিসাবে পণের টাকা শুনলে পুলিশ ওকেই হাজতে ভরে দেবে। ডিভোর্স থেকে ক্ষান্ত হলো, আর আমিও বাপের ঘরে যাব না বলে বেঁকে বসলাম। অত্যাচারের সীমা পেরোলো। ছুটি শেষ বলে মাকে বলে গেল, আমি যতদিন এ বাড়িতে থাকবো ততদিন এ বাড়ি মুখো হবে না। শাশুড়ি কাজের পাহাড় চাপিয়ে দিল। বাবা মা তুলে গালাগাল করে গায়ে জ্বালা মেটাতো। বাবার মিথ্যের ফলভোগ এভাবেই ভুগতে লাগলাম। এবারে লাটসাহেব যাবার মাস 3 মধ্যেই জানতে পারি আমি প্রেগনেন্ট। এত কষ্টের মধ্যেও ভীষণ খুশি হয়েছিলাম। ভাবলাম বাচ্চা এলে সব ঠিক হয়ে যাবে, অন্তত বাচ্চার কথা ভেবে আমাকে তো আর বাড়ি থেকে তাড়াতে পারবে না। আমি খবরটা শুনেই ওর নাম্বারে অনেকবার ফোন করি, ধরছে না দেখে দেওরের ফোনে ফোন করে ওর দাদাকে দিতে বলি। ও ভালো মনেই ফোনটাও দাদাকে দেয়। আমার ফোন বুঝতে পেরেই শুনলাম ভাইকে প্রচণ্ড বকছে ফোনটা ধরেছে কেন তার জন্য। হ্যালো বলেই আমি কিছু বলার আগেই বলল, তুই মরলে একমাত্র সেই খবরটা চাই আমার। কেটে দিল ফোন। শাশুড়ি মা একটু হলেও নরম হলো বংশধরে কথা ভেবে। রাতে এসে জানিয়ে গেল, উনি ছেলেকে জানিয়েছেন, ছেলে বলেছে বাচ্চা নষ্ট করে দিতে, কোনো টাকা সে খরচ করতে পারবে না। এদিকে সব আশা ত্যাগ করে অনাগত দিনের আশায় বসে রইলাম। শাশুড়ি খেতে দিচ্ছে, কাজ কিছুটা হলেও কমিয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। আমার মা ছাড়া আর কেউ ছিল না আমার পাশে। শারীরিক অনেক সমস্যা দেখা দিয়েছিল, তবু হাসপাতালের দেওয়া ওষুধ ছাড়া কিছুই কিনতে পারিনি। না ফল, না আলাদা কোনো প্রোটিন, কোনো খাদ্য, সব কিছু ভগবানের নামে ছেড়ে রেখেছিলাম। যথাসময়ে আমার মেয়ে পড়ি এলো। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে কষ্ট হবে জেনেও শ্বশুর বাড়িতে এলাম। মার কাছে গেলে যদি পরে ঢুকতে না দেয়। শাশুড়ির মুখ ভার হলো। বাড়িতে এসে মনস্থির করলাম এবার নিজেকে কিছু করতে হবে। এখন আমি আর একা না। এতদিন এ বাড়ির সকলের অমতে গিয়ে কোনো কাজ করার সাহস পাইনি। যদি কোনো কারণ দেখিয়ে তাড়িয়ে দেয়, এবার আর কারোর মতের ধার ধারার সময় নেই। আমার পরীকে আমি এতটুকু কষ্ট পেতে দেব না। নাম শুনে শাশুড়ি হাসতে হাসতে বলেছিল, কানা ছেলের নাম পদ্মলোচন। আমি জানি কেন উনি ওটা বলেছিল, কিন্তু ও তো আমার স্বপ্নের পরী। বাবা ছাড়া মাই ওকে অনেক বড় করে তুলবে। যার কেউ থাকে না তার তো ভগবান থাকে।
বাড়ির সব কাজ করে সারাদিন ব্লাউজ সেলাই শুরু করলাম। কিছুদিন পর থেকে বুটিকের দোকানগুলোতে যোগাযোগ করি ডিপ্লোমা কোর্সের ওপর ভরসা করে। ভগবানের ইচ্ছায় সব কাজের জায়গাতেই প্রশংসা পেতে লাগলাম। কাজে বেরাতেই শাশুড়ি মা জানিয়ে দিল আমার জন্য আর খাবার জোগাড় করতে পারবে না, হাঁড়ি আলাদা করতে। বেশ কাটছে দিনগুলো সারাদিনই কাজে ব্যস্ত থেকে। আমার স্বাবলম্বী অস্তিত্ব আমার শাশুড়ি মা সহ্য করতে পারছিল না। হয়তো উনি চেয়েছিলেন ওনার কাছে নত হয়ে থাকবো সব ব্যাপারে। মাঝে মাঝেই শুনতে পাই ফোনে আমার নামে বদনাম করছে। হয়তো ছেলের কাছে বা আত্মীয় স্বজনের কাছে আমার কথা বলে। হঠাৎ একদিন দেখি আমার নাম্বারে আমার খোঁজ না নেওয়ার স্বামীর ফোন। হ্যালো বলতেই শুরুতেই নোংরা ভাষায় একটা গালাগাল। তারপর বলল, আমার বাড়িতে থেকে আমার পারমিশন ছাড়া কাজের নামে বাইরে নষ্টামি করতে বেরাচ্ছিস? বন্ধ করে সব নাটক, না হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আরও কিছু বলতে যাচ্ছিল, আমি ফোনটা কেটে দিলাম। শুনতে পাই মাঝে মাঝেই শাশুড়ি পাড়ার লোকের কাছে আমার বদনাম করে। আজ আর আমি কোনো কথাতেই কান দেই না। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। একদিন দেখি আমার দেওর দুবাই থেকে ফিরে এসেছে। বিয়ের সময় ওই দুদিনেরই যা পরিচয়, তাই পরিচিতিটাও ঠিকমতো গড়ে ওঠেনি ওর সাথে। সন্ধ্যা দিকে আমাদের ঘরে এলো, পরীকে কোলে নিয়ে আদর করলো, ওর জন্য খেলনা পুতুল এনেছে, সেগুলো দিল। জানলাম ওখানকার মালিকের সাথে টাকা বাড়ানোর ব্যাপারে ঝামেলা বাঁধিয়ে চাকরি ছেড়েই চলে এসেছে। ইচ্ছা থাকলেও জানতে চাইনি ওখানে আরও একজন কেমন আছে। একটু পরে ওই বলল, বৌদি, দাদা ফোন করে খোঁজখবর নেয় না? না। আমি ওকে থামিয়ে দিয়ে বলি, থাক ভাই, এ বাড়িতে কার পরিচয়ে ঢুকেছিলাম ভুলে যেতে চাই। আজ আমি শুধুই পরীর মা বলে কাজে মন দিলাম। তারপর থেকে প্রায় প্রতিদিনই বাড়িতে থাকলে পরী কিনে খেলে, ঘুরতে যায়, আমার সেলাইয়ের কাছে এসে গল্প করে। শাশুড়ি মা যে ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না বুঝতে পারি, তবে গুরুত্ব না দিলেও দেওরের সাথে কম কথাই বলি। তেমনি গল্প করতে করতে একদিন বলেছিল, বৌদি, তুমি এত সুন্দর বুটিকের কাজ জানো, চলো আমরা একটা ব্যবসা শুরু করি অনলাইনে। ও বলেছিল, তুমি শুধু সুন্দরভাবে ডিজাইনটা করবে, কাপড় আনা থেকে শুরু করে বাকি সব দিকটা আমি সামলে নেব। পারবো না বলে পিছিয়ে এলে ও বুঝিয়েছিল, মেয়েকে ভালোভাবে বড় করে তুলতে হলে এইটুকু আয়ে চলবে না। তাছাড়া তোমার কাজ বিক্রি করে দোকানদারগুলো কত কামাচ্ছে ভাবো তো। সেটা যদি তুমি নিজে করো তবে আয় তো অনেক বাড়বে, পরীকে ভালো একটা স্কুলে ভর্তি করতে পারবে। আমার মার কথা না ভেবে নিজের মেয়ের কথা ভাবো। রাজি হলাম। তবে প্রথম বাধা এলো, ব্যবসার জন্য ভাই যখন ওর জমানো টাকা শাশুড়ির কাছ থেকে আনতে গেল। রণমূর্তি ধরে চিৎকার করে শাশুড়ি বলতে লাগলো আমি রাক্ষসী, আমার থেকে দূরে থাকতে। আমি ওনার বড় ছেলের জীবনটা নষ্ট করে এবার ছোট ছেলের জীবনটাকে নষ্ট করতে চাইছি। দেওরও দম্বার ছেলে নয়, তার রোজগারের টাকা ঠিক বার করে নিল মার কাছ থেকে। শুরু হলো ব্যবসা 50-50 প্রফিটে। আমার প্রচণ্ড খাটুনি আর ওর ব্যবসায়িক বুদ্ধি দিয়ে লড়াই শুরু হলো। ভগবান কিন্তু সবসময় আমার সাথেই ছিল, তাই ব্যবসাটা একটু একটু করে ভালোর দিকেই যাচ্ছিল। তখন ব্যবসায়িক কাজের জন্য অনেকটা সময় আমরা একসাথে কাটাতাম। এর ফলে দেওর আমার ভালো বন্ধু হয়ে ওঠে। ব্যবসায়িক উন্নতি সাথে আমাদের দুজনের একসাথে কাজ করা কোনোটাই শাশুড়ি মেনে নিতে পারছিল না। প্রায় প্রতিদিনই শাশুড়ি আমার নামে নোংরা নোংরা কথা জোরে জোরে বলতে থাকে। আমি এখন শুনেও শুনি না, কারণ ওসব নোংরা কথা কানে দিলে মন ভেঙে যাবে। কিছুদিন ধরে শাশুড়ি বাড়িতে প্রচণ্ড অশান্তি শুরু করে বিনা কারণে। তার প্রতিবাদ করতে গেলে একদিন শাশুড়ি আর দেওরের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। আমার নাকি চরিত্র খারাপ, বাড়িতে বসে আমরা নাকি নোংরামি করছি। এবারে নিজের ছেলের গায়ে কাদা ছেটাতেও ওনার এতটুকু বাধল না। বলল, এ বাড়িতে বসে সব চলবে না, নোংরামি করতে হয় বাড়ির বাইরে গিয়ে করতে। দেওর প্রচণ্ড রেগে গিয়ে বলেছিল, নোংরামোর কি দেখেছ আমাদের? নোংরামো আমরা না তোমার বড় ছেলে করে বেড়াচ্ছে দুবাইতে? তুমি কি খবর রাখো? তোমার বড় ছেলে ওখানে একটা মেয়ের সাথে লিভ টুগেদার করে। বৌদির জন্য বাড়ি আসে না, নাকি ওই মেয়েকে ছেড়ে আসতে পারবে না তাই এই বাড়িমুখো হয় না? বৌদির কথা ছেড়েই দাও, তোমার প্রতি কতটুকু দায়িত্ব পালন করে? শাশুড়ির সাথে সাথে বলল, সে তো এই অলক্ষ্মী রাক্ষসী বউয়ের জন্য এদিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে। পাড়ার লোকে দাঁড়িয়ে গেছে বাড়ির সামনে। কেচ্ছার কথা শুনতে সবারই ভালো লাগে।
আমি আর না পেরে চুপ করছে না দেখে দেওরকে চুপ করিয়ে ঘরে পাঠাতে গিয়ে শাশুড়ির রোষের মুখে পড়ে অনেক নোংরা কথা শুনতে হলো। রাস্তা থেকে কিছু টোন টিটকিরিও আসতে লাগলো। রেগে গিয়ে হঠাৎ দেওর বলেছিল, আচ্ছা বৌদি, মা যা পাড়ায় রটাচ্ছে ঘটাবে নাকি তেমন কিছু? আমি অবাক হয়ে বললাম, চুপ করো, কি বলছো এসব? মাথা ঠান্ডা করে ঘরে যাও, দেখো লোকেরা মজা নিচ্ছে। আর শোনো, আজ থেকে ব্যবসা বন্ধ, তুমি পারলে একা করবে। সারা দিন রাত থমথমে কাটল। দেখলাম পরি বারবার ওর কাকাকে খুঁজছে, আমি আটকে রাখলাম। সকালে দেওর যখন এলো আমি বিরক্তি প্রকাশ করলাম। ও বলল, তুমি এরকম করলে কিভাবে হবে? যে ব্যবসাটা 1.5 বছরের মধ্যে বেশ কিছুটা এগোচ্ছে, সেটা মায়ের নোংরা মনের জন্য বন্ধ করে দেব? আমার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ না হয় ছেড়ে দাও, পরীর ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিতে পারো না? পরীর জন্য আজ আমার অসম্ভব মন খারাপ করছে। ওর 5 বছর বয়স, বাবা কাকে বলে জানে না। বাবা ওর মুখ দেখতে আসেনি। এতদিন ভাবতাম এসবের কারণ আমি আর আমার বাবার প্রতিশ্রুতি। একদিন না একদিন ওর বাবা ওর কাছে ঠিক ফিরে আসবে। তবে গতকাল ভাইয়ের কাছ থেকে যে কারণ জানলাম, তাতে সত্যি বলতে কি ব্যক্তিগতভাবে আমাকে খুব একটা আঘাত করেনি। কিন্তু পরি যে চিরতরে বাবা হারা হয়েছে, সেটা জানতে পেরেই এত কষ্ট হচ্ছে। দেওরের অনেক বোঝানোর পর আবার ব্যবসার কাজ করার ব্যাপারে কিছুটা মোটিভেট হলাম। কয়েকদিনের মধ্যেই অল্প অল্প করে কাজ করতে শুরু করলাম। ওই দিনের পর থেকে খেয়াল করলাম, কোনো কাজে আমরা দুজনে একসাথে বেরালেই দেওরের বন্ধুরা পর্যন্ত আওয়াজ দেয়। বুঝলাম শাশুড়ির মদ্যতে পাড়াতে আমাদের নিয়ে বেশ মজাদার গল্প শুরু হয়েছে। তারপর থেকে আমরা একসাথে বেরানো বন্ধ করলাম। আমি ঘরে থেকেই কাজ করি আর বাইরে পুরোটাই ওই সামলে নিত। কয়েকদিন চলল এভাবে। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় দেখি দেওর ফিরছে, ঠোঁট থেকে রক্ত ঝরে পড়ছে, মাথা উস্কো খুস্কো, বোঝাই যাচ্ছে মারপিট করে এসেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। দৌড়ে ছুটে যাই। শুনলাম বুটিকের মাল দিয়ে আসার সময় ক্লাবের ছেলেরা ওকে দেখে পুজোর চাঁদা হিসাবে 5,000 টাকা চেয়েছে। আর ও 501 টাকার বেশি দেবে না বলতেই কেউ একজন ওকে ধাক্কা দিতে দিতে বলে, বেশ তো দাদাকে হটিয়ে বৌদির মধু খাচ্ছ চাদু, তা পাড়ায় থেকে নোংরামি করবে আর পাড়ার ক্লাবে কিছু ছাড়বে না তা তো হয় না। চুপচাপ টাকা দিয়ে দে, তোদের ঘুমটার নিচে খ্যামটার নাচন কেউ দেখতে যাবে না, যা খুশি করগে। এসব শুনে ওর মাথা ঠিক রাখতে না পেরে ওই ছেলেটার কলার টেনে ধরায় মারপিট বাঁধে। দেওরকে বেশ মেরেছিল। আমি দৌড়ে কাপড় নিয়ে এসে বারান্দাতে বসেই ওর রক্ত মোছাচ্ছি। এমন সময় শাশুড়ি পাড়ায় ঘুরতে গেছিল, সেখান থেকে শুনে এসে সারা পাড়ায় মাথায় করলো চিৎকার করে। শুরু করলো, দেখে যাও তোমরা, এই বউয়ের জন্য আমার ছেলেটার কী অবস্থা হয়েছে। এই নষ্ট মেয়ে খুঁজে খুঁজে আমার শান্ত ছেলেটাকেই বশ করেছে। পাড়ায় তো আরও কত ছেলে আছে, কালই বড় খোকাকে আসতে বলবো। এবার এই অলক্ষীকে বাড়ি থেকে তাড়াবো, তারপর আর না, অনেক অসভ্যতা আমি সহ্য করেছি। যথারীতি পাড়ার লোকেরা ছুটে এলো। তারাও শাশুড়ির সাপোর্টে কথা বলতে শুরু করলো। এদের কারোর কোনো কথা কানে যাচ্ছে না আমার। আজ ভীষণ সুজয়ের জন্য কষ্ট হচ্ছিল। এ কী সমাজ, যেখানে বিনা অপরাধে একটা ছেলেকে অপরাধীর মতো এরকম নিষ্ঠুরভাবে মার খেতে হয়। একটা সুন্দর সম্পর্ককে এইভাবে কুলসিত করতে এদের এতটুকু বিবেকে বাঁধে না। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম পরি কখন ওর কাকার কাঁধ ধরে দাঁড়িয়ে আছে ভয় ভয় মুখে। সুজয় ওই শরীর নিয়েই মার কথার প্রতিবাদ করার জন্য উঠে দাঁড়ালো। পরির মুখের অবস্থা দেখে আর সহ্য করতে পারলাম না। সুজয়ের হাতটা শক্ত করে ধরে বললাম, পাড়াতে যা রটছে আমিও চাই তেমন ঘটাতে। ও অবাক হয়ে বলল, ঠিক বলছো? আমি বললাম, তুমি শুধু আমার পরীকে বাঁচাও। ও বলল, পরীকে তো আমি বাঁচাবই, কিন্তু তুমি পরীর কথা ভেবেই কি? ওর মুখের কথা টেনে নিয়ে বললাম, না, আজ তোমার ঝরা রক্তই আমাকে বুঝিয়েছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আগে কেন যে বুঝিনি জানি না। ও খুশি হয়ে বলল, তবে কবে? আমি বললাম, এই পরিবেশ ছেড়ে আমি কালকেই বেরিয়ে যেতে চাই।
সুজয় সোজা সবার সামনে দাঁড়িয়ে শাশুড়িকে বলল, ধন্যবাদ তোমাকে মা, আজ তুমি না থাকলে আমার ভালোবাসাকে কোনো দিনই নিজের করে পেতাম না। শাশুড়িকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সুজয় বলেছিল, বুঝলে না তো, আগামীকাল আমরা বিয়ে করছি, পরীর কাকা থেকে বাবা হচ্ছি। না না, ভয় নেই, এ বাড়িতে আমরা থাকবো না। আর যাবার সময় পাড়ার কিছু লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে যাব। সাথে সাথে পাড়ার লোকেরা গুটি গুটি পায়ে কেটে পড়ল। মনে কোনো সংশয় না রেখে রাতটা কাটিয়ে দিলাম। আজ সকালে মেয়েকে নিয়ে আমরা দুজনেই চলেছি কালীঘাটের উদ্দেশ্যে, নতুন জীবনের সন্ধানে। আশা করি এ সমাজ এবারে আর আমাকে ঠকাবে না। আপনারা কি বলেন?